আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকেও আপনাদের জন্য একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আর আজকের অঙ্কটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণের একটি অঙ্ক। আর আজকের অঙ্কটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছে। আর অঙ্ক নাম্বার হচ্ছে 7 নম্বর অঙ্ক। তাহলে আমাদের উদ্দীপকটা আমরা বোর্ডে প্রথমে তুলছি। আমাদের আজকের অঙ্কের ক নম্বর বলছে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের নগদ আদায়যোগ্য মূল্য নির্ণয় করো। এখন দেখতে হবে উদ্দীপকের মধ্যে 15 সালের কি কি কথা বলছে। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে মেসার্স তাহের ব্রাদার্সের উদ্বৃত্ত পত্রে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা। মানে 15 সালের ডিসেম্বর মাসে ছিল কত টাকা? প্রাপ্য হিসাব ছিল 2 লক্ষ টাকা এবং অনাদায় পাওনা সঞ্চিত ছিল 12,000 টাকা। এটা ছিল 15 সালের কাজ। পর আবার বলছে 16 সালে প্রাপ্য হিসাবে সম্পর্কিত লেনদেনগুলো নিম্নরূপে। এগুলো হচ্ছে 16 সালের লেনদেন। প্রাপ্য হিসাবে শুধু দুইটা লেনদেন ছিল। একটা হচ্ছে প্রাপ্য হিসাবে যা ছিল কত? 2 লক্ষ টাকা। এরপরে ছিল অনাদায় পাওনা সঞ্চিতি 12,000 টাকা। এখন আমাদের বলছে কি, এই 15 সালের 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাব হতে আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। সাধারণত আমরা কি করি? প্রাপ্য হিসাব থেকে অনাদায় পাওনা সঞ্চিতি বিয়োগ করলে যে টাকাটা থাকে এটাই তো প্রাপ্য হিসাব থেকে আদায়যোগ্য টাকার পরিমাণ। তো যেহেতু এখানে অনাদায় পাওনা নাই, কি আছে? 15 সালের অনাদায় পাওনা সঞ্চিতি আছে। তাহলে আমাকে শুধু সঞ্চিতিটা বিয়োগ করলে কি যাবে? আদায়যোগ্য টাকার পরিমাণটা বের হয়ে যাবে। তো শুরু করি আমাদের আজকের অঙ্ক। যেহেতু এখানে প্রশ্ন দেওয়া আছে 15 সালের 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের নগদ আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো। আমরা লিখবো নির্ণয় করা হলো। আমরা একসাথে উত্তরে লিখে দিই। এখানে গড় হবে বিবরণ টাকা। কাজ করতে হবে আমাদেরকে 15 সাল নিয়ে। তাহলে এখানে 15 সাল আছে, এখানে এই 15 সাল এখানে আছে। তাহলে 15 সালের কাজ হচ্ছে এতটুকু পর্যন্ত 15 সালের হিসাবে, এতটুকু পর্যন্ত। এই প্রথম এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আছে 15 সালের হিসাব। তাহলে আমাদের 15 সালে প্রথম কি আছে? 15 সালে প্রথমে আছে প্রাপ্য হিসাব আছে। লিখলাম প্রাপ্য হিসাব কত টাকা আছে? প্রাপ্য হিসাব আছে 2 লক্ষ টাকা। লিখলাম প্রাপ্য হিসাব 2 লক্ষ টাকা। এখন কি করতে হবে? বলছে প্রাপ্য হিসাব থেকে, প্রশ্ন বলছে প্রাপ্য হিসাব থেকে আদায়যোগ্য টাকার পরিমাণ। মানে আমরা কত টাকা প্রাপ্য হিসাব থেকে আদায় করতে পারছি 15 সালে, ওইটা বের করতে হবে। তাহলে কাজ কি? প্রাপ্য হিসাব থেকে 15 সালের নতুন অনাদায় পাওনা এবং নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, মানে বছরের শেষে যে অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা সঞ্চিতি থাকবে, ওই টাকাটা বিয়োগ করলে বুঝতে হবে আমাদের কি প্রাপ্য হিসাব থেকে অবশিষ্ট, মানে পার্থক্য যে টাকাটা হবে, ওই টাকাটা আমরা কি করতে পারছি? আদায় করতে পারছি। তাহলে এখানে যেহেতু অনাদায় পাওনা নাই 15 সালে, কি আছে? অনাদায় পাওনা সঞ্চিতি আছে। লিখলাম বিয়োগ অনাদায় পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা কত টাকা আছে? অনাদায় পাওনা সঞ্চিতি আছে এই যে 12,000 টাকা। লিখলাম 12,000 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়? 1,88,000 টাকা। 1,88,000 টাকা। মানে আমরা 15 সালে 1,88,000 টাকা প্রাপ্য হিসাব থেকে আদায় করতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন আমাদের খ নম্বর কি বলছে? উপযুক্ত 4টি লেনদেন, মানে এখানে যে 4টা লেনদেন আছে, এই একটা লেনদেন, এই 2টা লেনদেন, এই 3টা, এই হচ্ছে 4টা। এই 4টা লেনদেন কি করতে হবে? উপযুক্ত 4টি লেনদেনের জাবাদা দেওয়ার জন্য বলছে। এখানে জাবাদাটা হচ্ছে সাধারণ জাবাদা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা খাতার মধ্যে কি করবো? প্রতিষ্ঠানের নাম জাবাদা লিখে জাবাদা ঘরটা আঁকিনি। জাবাদার ঘর আঁকা শেষ। এখন দেখেন বলছে 4টি লেনদেন। সাধারণত আমরা বলছি ওদের কোন কোন এন্ট্রি জাবাদা হয়, এটা আমাদের বেসিক ক্লাসে বলছে। তা আবার বলতেছি, আমাদের এখানে জাবাদা হয় পুরাতন অনাদায় পাওনা, নতুন অনাদায় পাওনা, তারপর হচ্ছে অনাদায় পাওনা খরচ ধার্য, অনাদায় পাওনা খরচ বন্ধ জাবাদা। তারপর এক্সট্রা হিসেবে জাবাদা হয় ধারে বিক্রয় অথবা অলিখিত বিক্রয়। তারপর জাবাদা হয় হচ্ছে প্রাপ্য হিসাব থেকে আদায় হলো, এটা জাবাদা হয়। আবার যদি কখনো হয়, এই দেখেন এখানে নতুন একটা জাবাদা পাবেন, এটা আমরা পরে দেখাই দিচ্ছি। তাহলে আমাদের সাধারণত জাবাদা হয় এই অধ্যায়ের জন্য 5টা কমন জাবাদা আমরা বলে দিচ্ছি। কোন কোন জাবাদা গুলো হবে আমাদের বেসিক ক্লাসে আমরা বলা আছে। তাহলে দেখেন আমাদের প্রথম বলছে ধারে বিক্রয় 5 লক্ষ টাকা, যেটা কোন সালে? 2016 সালের কথা বলছে। তাহলে 16 সালের ডিসেম্বর 31, দেখুন 2016 ডিসেম্বর 2031 তারিখের বলছে ধারে বিক্রয় 5 লক্ষ টাকা। ধারে বিক্রয় 5 লক্ষ টাকা, কি হবে?
হবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট 5 লক্ষ টাকা। আর কি বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট 5 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের কি ধারে বিক্রয়। এটা সাধারণত আমরা সবাই জানি ধারে বিক্রয় অথবা অলিখিত বিক্রয় যাবতীয় এটাই হয়, এটা সবাই আগে থেকে অবগত আছেন। তাহলে এখানে আমাদের নতুন যাবতীয় হয়েছে কৃষি নিয়ে, ধারে বিক্রয় নিয়ে। এরপরে যাবতীয় বলছে কি দেখেন, এরপর এন্ট্রি বলছে প্রাপ্য হিসাব হতে আদায় 2,50,000 টাকা। প্রাপ্য হিসাব হতে আদায় করছেন, তাহলে আমরা বলছে প্রাপ্য হিসাব হতে যদি আদায় করি তাহলে এটা যাবতীয় হয়। দেখলাম আবার ডিসেম্বর 31, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর যাবতীয়। তাহলে হচ্ছে আমাদের 2 নম্বর যাবতীয় প্রাপ্য হিসাব থেকে আদায় করছেন, তো নগদ টাকা পাওয়া গেছে, লিখলাম নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। প্রাপ্য হিসাব পেয়েছে মানে সম্পদ, একদিকে সম্পদ বাড়ছে, নগদ টাকা বাড়ছে, আবার দেনাদার কমে গেছে, লিখলাম প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 2,50,000 টাকা, 2,50,000 টাকা। এই দুটো যাবত আমাদের বিগত কুমিল্লা বোর্ড 19 সালে যেটা আমরা করাইছি ওইখানে ছিল না। এই দুইটা আমরা বলছি এই দুইটা প্রায় অঙ্কের মধ্যে থাকে, প্রায় অঙ্কের মধ্যে থাকে না, মানে কোনো কোনো অঙ্ক থাকে, কোনো কোনো অঙ্ক থাকে না। এই দুইটা হচ্ছে আমাদের মানে কম ইম্পর্টেন্ট, তারপর আমরা বলে দিছি, দেখাই দিছি এই অঙ্কটা। তাহলে একটা হচ্ছে কি ধারে বিক্রয় অথবা অলিখিত বিক্রয় যাবতা, আর একটা হচ্ছে প্রাপ্য হিসাব থেকে আদায়ের যাবতা। আশা করি দুটো যাবতা সবাই বুঝছেন। তাহলে যে এবার 3 নম্বর এন্ট্রি বলছি কি অনাদায় পাওনা অবলোকন করা হলো। এই অনাদায় পাওনা অবলোকনটা হচ্ছে নতুন অনাদায় পাওনা। আমরা বলছি অনাদায় পাওনা দুইটারই যাবতা হয়, নতুন অনাদায় পাওনারও যাবতা হবে, পুরাতন অনাদায় পাওনারও যাবতা হবে। এখানে পূর্বে কোনো অনাদায় পাওনা দেওয়া নাই, সঞ্চিতি দেওয়া আছে। মনে রাখবেন সঞ্চিতি এই অধ্যায় যাবতা হবে না, মানে সঞ্চিতি টাকার যাবতা এই অধ্যায় হবে না, শুধু হবে নতুন অনাদায় পাওনা, পুরাতন অনাদায় পাওনা। যেহেতু পুরাতন অনাদায় পাওনা নাই, নতুন অনাদায় পাওনা যাবতা দিয়ে আমরা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব, সঞ্চিতি হিসাব, সঞ্চিতি হিসাব ডেবিট। এটা হচ্ছে নতুন অনাদায় পাওনা যাবতীয় দিতেছে। 3 নম্বরটা অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা বলছে এখানে? টাকা বলছে হচ্ছে 8,000 টাকা, লিখলাম এই যে 8,000, এই 8,000 টাকা। এটা হচ্ছে কি নতুন অনাদায় পাওনা যাবতা। কিসের যাবতা? নতুন অনাদায়। মনে রাখবেন নতুন অনাদায় পাওনা এবং পুরাতন অনাদায় পাওনা যাবতা এক, শুধু অ্যামাউন্ট গুলো পরিবর্তন হয়। আশা করি বুঝছেন। এরপরে হচ্ছে 4 নম্বর এন্ট্রি বলছে কি ইতিপূর্বে অবলোকনকৃত অনাদায় পাওনা আদায় হলো 5,000 টাকা। এই অবলোকনকৃত অনাদায় পাওনা মানে কি, আমরা যে আগে যে অনাদায় পাওনাটা ছিল নতুন অনাদায় পাওনা, নতুন অনাদায় পাওনা থেকে আমরা কিছু টাকা আদায় করছি প্রাপ্য হিসাব থেকে। সাধারণত প্রাপ্য হিসাবের সাথে কি হয়, মানে অনাদায় পাওনাটা হয় প্রাপ্য হিসাবের সাথে, মানে প্রাপ্য হিসাবের সাথে সম্পর্কিত কি অনাদায় পাওনা। তো মানে হচ্ছে আমরা প্রাপ্য হিসাব থেকে কিছু টাকা মানে চিন্তা করতেছি যে প্রাপ্য হিসাব থেকে আমরা কিছু টাকা পাবো না। এখন হয়েছে কি নির্দিষ্ট সমাধান মেয়াদ শেষের হওয়ার মধ্যে আমরা কিছু টাকা সেই স্বেচ্ছা আমাকে দিয়ে দিচ্ছি, অথবা আমরা আদায় করতে পারছি। যে টাকাটা আদায় করছে এটা প্রাপ্য হিসাব কমে গেছে। তাহলে এখানে মানে এই 4 নম্বর এন্ট্রি যাবত হবে 2টা। কয়টা হবে? 2টা। এই যে আমরা আদায় করছি এটা সাধারণত আদায়টা কার থেকে হয়? প্রাপ্য হিসাব থেকে আদায় হয়। তাহলে প্রথমে যাবত হবে প্রাপ্য হিসাবে আদায়ের যাবতা। তাহলে আমরা লিখলাম 4 নম্বরের 4 নম্বর যাবতা বলছে কয়টা? 2টা হবে। একটা হবে প্রাপ্য হিসাব থেকে আদায়ের যাবতা। সাধারণত প্রাপ্য হিসাব থেকে আদায় করলে যাবতা কি হয়? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। কত টাকা আদায় করছে? 5,000 টাকা আদায় করছে, লিখলাম 5,000। পরে হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট কত টাকা? এই 5,000 টাকা। এই গেছে আমাদের 4 নম্বরের প্রথম যাবতা। সেম 4 নম্বর যাবতা আরেকটা আছে, এই আবার লিখলাম 4 নম্বর। কোন যাবতা? এই যে ইতিপূর্বে আমরা অবলম্বন করছি, এটা আগে অবলম্বন হয়ে গেছে, মানে আগের অনাদায় পাওনা হিসাবে ধার্য করা হয়ে গেছে। এখন এটা আর কি নাই, অনাদায় পাওনা নাই, এটা এখন আদায় হয়ে গেছে। তাহলে এটা অনাদায় পাওনা কমে যাবে না? সাধারণত আমরা অনাদায় পাওনা এই যে যাবত দিয়েছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট 8,000 টাকা। ধরে নেন এই 8,000 টাকা থেকে আমার 5,000 টাকা আয় হয়ে গেছে, মানে আদায় হয়ে গেছে। তাহলে এখন আমাদের উল্টো করতে হবে, প্রাপ্য হিসাব ডেবিট 5,000, অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট 5,000। তো দেখলাম প্রাপ্য হিসাব ডেবিট 5,000, আর অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব পাওনা সঞ্চিতি ক্রেডিট 5,000 টাকা। মানে যদি দেখেন কখনো আমরা পূর্বের অবলোকনকৃত অথবা পূর্বের অনাদায় পাওনা যদি আমরা আদায় করি সেক্ষেত্রে যাবো 2টা। আশা করি বুঝতে পারছেন। আমাদের গ নম্বর বলছে
উপযুক্ত মানে উপযুক্ত 4টি লেনদেনের জাবাদা দেওয়া হতো না। 4টি লেনদেনের 4টা জাবাদা হয় না। 4টি লেনদেনের হয়েছে কয়টা জাবাদা? 5টা জাবাদা হয়েছে। 4টি লেনদেন যদি 6টি জাবাদা হইতো 6টাই দিতেন। 4টি যে 4টি হবে এরকম কোনো কথা নাই। আশা করি বুঝছেন। তাহলে আমাদের গ নম্বর, এই অঙ্কের গ নম্বর বলছে প্রাপ্য হিসাব ও অনাদায় পাওনা সঞ্চিত হিসাব তৈরি করে 2016 সালের কি বলছে 2016 সালের 31 ডিসেম্বর তারিখের জের নির্ণয় করতে বলছে। জের মানে খতিয়ানের টাকাটা নির্ণয় করার জন্য। প্রথম বলছে কোন হিসাব? প্রাপ্য হিসাব। আমরা একটা খতিয়ানে করা কি, এটা হচ্ছে প্রাপ্য হিসাব নিয়ে। কোন হিসাব নিয়ে? প্রাপ্য হিসাব নিয়ে। প্রাপ্য হিসাব নিয়ে আমরা তো আমাদের বলছে কত সালে জের বের করতে হবে? 2016 সালে জের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম দেখতে হবে এই যে প্রাপ্য হিসাবের খতিয়ান করতেছি আমরা, আমাদের প্রথম খতিয়ান হচ্ছে প্রাপ্য হিসাবে খতিয়ান। দেখতে হবে প্রাপ্য হিসাবে কোন জের পূর্বে থেকে আছে কিনা। তাহলে আমাদের এখানে একটা প্রাপ্য হিসাবে জের আছে বছরের শুরু কোন সালে? 2015 সালের 31 ডিসেম্বর তারিখে। এটা 2015 সালের শেষ দিন, সেটা অটোমেটিক 2016 সালের প্রথম দিনে টাকা হয়। তাহলে এটা ব্যালেন্স হচ্ছে 2016 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। লিখলাম 2016 জানুয়ারি 1 ব্যালেন্স। ব্যালেন্স কত টাকা আছে? 2 লক্ষ টাকা। সাধারণত প্রাপ্য হিসাবে ব্যালেন্স হয় ডেবিট দিকে। লিখলাম প্রাপ্য হিসাবে ডেবিট ব্যালেন্স হচ্ছে 2 লক্ষ টাকা, ডেবিট দিকে লিখলাম। এখন দেখেন আমাদের এখানে যে 4টা লেনদেন আছে, 4টা লেনদেন আমরা 5টা জাবাদা করছি। এই 5টা জাবাদার মধ্যে কোন কোন লেনদেনে মানে প্রাপ্য হিসাব আছে, মানে কোন কোন জাবাদায় প্রাপ্য হিসাব আছে এটা দেখতে হবে। প্রথম লেনদেনে প্রাপ্য হিসাব আছে, তো লিখলাম আবার কি ডিসেম্বর 31 হবে, ডিসেম্বর 31। বিক্রয় হিসাব, এখানে হচ্ছে কোন হিসাব? বিক্রয় হিসাব। বিপরীত নাম প্রাপ্য হিসাবে বিপরীত নাম বিক্রয় হিসাব। আর প্রাপ্য হিসাবের টাকা হচ্ছে ডেবিট দিকে। লিখলাম ডেবিট দিকে 5 লক্ষ, যোগ করলে হয় 7 লক্ষ টাকা। এরপরে 2 নম্বর বছর প্রাপ্য হিসাব হতে আদায় করা হলো। তাহলে এখানেও কি আছে? প্রাপ্য হিসাব আছে। কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তো লিখলাম আবার ডিসেম্বর 31। বিপরীত নাম কি? মানে ওই জাবাদার বিপরীত নাম। প্রাপ্য হিসাবের বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব। লিখলাম নগদান হিসাব। তাহলে কত টাকা আছে? 2,50,000। প্রাপ্য হিসাব কোন দিকে আছে? জাবাদের মধ্যে ক্রেডিট দিকে। লিখলাম 2,50,000 টাকা। তাহলে আর থাকে কত? বিয়োগ করলে 4,50,000 টাকা। আমরা জানি কি খতিয়ানের মধ্যে ডেবিট জের আর ক্রেডিট জের কি হয়? বিয়োগ হয়। বিয়োগ করে যে টাকা বেশি ওই দিয়ে লিখতে হয়। টাকাটা বেশি ডেবিট দিকে, এজন্য ডেবিট দিকে লেখা হয়েছে বিয়োগ করে। এরপরে 3 নম্বর এন্ট্রি বলছে অনাদায় পাওনা অবলোকন করা হলো। মানে নতুন অনাদায় পাওনার মধ্যে কি আছে? প্রাপ্য হিসাব আছে। কোন দিকে? ক্রেডিট দিকে। আবার লিখলাম 31 অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। সঞ্চিতি হিসাব কত টাকা আছে? 8,000। তাহলে এখানে প্রাপ্য হিসাব কোন দিকে আছে? এখানেও ক্রেডিট দিকে আছে। 8,000 লিখলাম 8,000। বিয়োগ করলে হবে 4,42,000। এর আমাদের 4 নম্বর এন্ট্রি যাবো তো দুইটা। একটু হচ্ছে আমরা অনাদায় পাওনা মানে প্রাপ্য হিসাব থেকে আদায় করছি, ওই অনাদায় পাওনাটা আদায় করছি। যখন অনাদায় পাওনা আদায় করি তখন কি হয়? প্রাপ্য হিসাবটা ক্রেডিট দিকে হয়। তাহলে আমরা প্রথমে আবার লিখলাম 31 তারিখ অনাদায় পাওনা যদি আদায় করি তারপরে কি হয়? প্রাপ্য হিসাব থেকে প্রাপ্য নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো লিখলাম হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব আমরা জাবাদ অনুযায়ী লিখতেছি। নগদান হিসাব কত টাকা? 5,000 টাকা। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000। যোগ করলে বিয়োগ করলে হবে কত? 4,37,000 4,37,000 টাকা এগেছে। আবার বলছে যে এখানে অবলোকন, কিন্তু পূর্বে যে অবলোকন করছেন সেটা এখন আর অবলোকন নাই, সেটা কি গেছে? আদায় হয়ে গেছে। সেখানে তো আমাদের কি জাবাদা চেঞ্জ করছি আমরা। আবার ওইখানে জাবাদা কি লিখছি? লিখছি প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। তাহলে এখানে আবার হবে ডিসেম্বর 31 অনাদায় পাওনা সঞ্চিত হিসাব। কত টাকা? 5,000 টাকা। এখানে আবার ডেবিট দিকে। আবার যোগ করলে কত হবে? 4,42,000 টাকা। তাহলে আমাদের প্রাপ্য হিসাবে 2016 সালের সমাপনী জের কত? 4,42,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। আমরা সাধারণত এটা জাবাদা অনুযায়ী করছি। জাবাদা করতে পারলে খতিয়ান অটোমেটিক করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সঞ্চিতি হিসাবের খতিয়ান। তাহলে আমাদের এখানে আবার সেম 16 সাল, ওই যে 15 সালের শেষ 16 সালের শুরু, এখানে আমাদের এখন সঞ্চিতি জের আছে। এরকম 16 সালের জানুয়ারি 1 ব্যালেন্স। ব্যালেন্স এখানে ব্যালেন্সের মধ্যে কত টাকা আছে? 12,000 টাকা। সাধারণত মনে রাখবেন অনাদায় পাওনা সঞ্চিতি সবসময় ক্রেডিট জের হয়। কোন জের হয়? ক্রেডিট জের হয়। তাহলে এখন ক্রেডিট জের 12,000 টাকা।
এরপরে দেখতে হবে আমাদের এই পাঁচটা জাবাদ, আমরা যে এই অঙ্কে পাঁচটা জাবাদ করছি, এই পাঁচটা জাবাদে কোন কোন জাবাদায় অনাদায় পাওনা সঞ্চিতি আছে এটা দেখতে হবে। তাহলে আমাদের প্রথম জাবাদে অনাদায় পাওনা সঞ্চিতি নাই, পরের জাবাদে কি না অনাদায় পাওনা সঞ্চিতি নাই, 3 নম্বর জাবাদে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব আছে, কোন দিকে লিখছি ডেবিট দিকে। তাহলে আমাদের বিপরীত নাম লিখলাম ডিসেম্বর 31 প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। তাহলে কত টাকা হবে এখানে, প্রাপ্য হিসাব হচ্ছে 8,000 টাকা, যেহেতু আমাদের পাওনা সঞ্চিতি কোন দিকে লিখছি ডেবিট দিকে, তাহলে লিখলাম 8,000 টাকা ডেবিট, বিয়োগ করলে থাকে কত হার 4,000, কারণ ক্রেডিট দিকের টাকাটা বেশি। এরপর হচ্ছে দেখতে হবে 3 নম্বর শেষ, 4 নম্বর আমাদের দুইটা জাবাদার, একটা জাবাদার মধ্যে যেখানে আদায় করছে আদায় জাবাদার মধ্যে কি নেই অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব লিখি না, লিখছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপর আরেকটা জাবাদা লিখছি যেটা অবরোহণ, পূর্বের অবরোহণটা আমরা কি করছি আবার সংশোধন করছি আদায় করার কারণে, সেখানে আমরা সঞ্চিতি লিখছি কোন দিকে ক্রেডিট দিকে লিখছি, লিখছি প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। আবার লিখলাম ডিসেম্বর 31 প্রাপ্য হিসাব, তো এখানে অনাদায় পাওনা সঞ্চিতি সঞ্চিতি কোন দিকে লিখছি, এটা লিখছি ক্রেডিট দিকে অনাদায় পাওনা সঞ্চিতি। তো টাকা কত 5,000, লিখলাম 5,000, যোগ করলে কত হবে 5 4 9,000। তাহলে আমাদের 2016 সালের ডিসেম্বর 31 তারিখে অনাদায় পাওনা সঞ্চিতি যার হচ্ছে 9,000 টাকা। আশা করি অঙ্কটা সবাই ভালো করে বুঝতে পারছেন।